দেখো, প্রথম প্রশ্নটা বলছে মানে এই পি কোষের মধ্যে 5 এম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট পর্যন্ত দিব। ঠিক আছে, এটার মধ্যে দেখো পি কোষে 5 এম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট চালনা করলে ঘনমাত্রার কি পরিবর্তন হবে? ঠিক আছে, এটা কি আমার প্রশ্ন। এখন দেখো তো এটার মধ্যে আমি কতটুকু 5 এম্পিয়ার বিদ্যুৎ দিব, কতটুকু সময় পর্যন্ত? 30 মিনিট পর্যন্ত। দেখো ইনিশিয়ালি কি এটার থেকে তুমি বের করতে পারবা, যে ডাব্লিউ এর মানটা বের করতে পারবা না? দেখো তো ডাব্লিউ সমান সমান কি বলতো, এস এম ভি ডিভাইডেড বাই কি 1000। এটা না, এটা তো আমরা কেমিস্ট্রির ধরো ফার্স্ট পেপারেও পড়ছি। তাহলে এখান থেকে যদি আমি ডাব্লিউ ওয়ানটা বের করতে পারি, দেখো ডাব্লিউ ওয়ানটা কি ইনিশিয়াল কি, মানে যে ভরটা যত গ্রাম নিছিলাম সেটা বের করা যাবে। এসটা কত, আমরা কত নিছি, 0.5 মোলার নিছি। মলিকুলার ওয়েট, আচ্ছা এখানে বলো তো যে এখানে যে 5 এম্পিয়ার বিদ্যুৎ যদি 30 মিনিট প্রবাহিত করো, এখানে পরিবর্তনটা কিসের হবে বলো তো? এখানে কপার থেকে কপার 2 প্লাসে পরিণত হবে না? এখানে কি হবে, এই যে কপার সালফেট কপার থেকে কপার 2 প্লাস হবে নাকি কপার 2 প্লাস থেকে কপার হবে বলো তো? এখানে দেখো এখানে কি আছে, সিইউ এসও4। এটাও যদি ডিসোসিয়েট করো তাহলে এখান থেকে কি তৈরি হবে, সিইউ2 প্লাস প্লাস কি এসও4 2 মাইনাস। যখন নাকি এখানে কি করবে, এই সেলের মধ্যে কি হবে বলতো, এটাতে কপার যাবে, এখানে বিদ্যুৎ জ্বলতে হবে। সো তখন কি হবে, সিইউ2 প্লাস দুইটা ইলেকট্রন রিসিভ করা মুক্ত কপারে পরিণত হতে থাকবে। বুঝতে পারছো, মুক্ত কপারে পরিণত হতে থাকবে। তাহলে এখানে কেমিক্যাল রিয়েকশনটা আগে এইভাবে লিখে নিবা। ঠিক আছে, কেমিক্যাল রিয়েকশনটা লেখা তারপর বলবো বিকোষে 5 এম্পিয়ার বিদ্যুৎ যদি 30 মিনিট প্রবাহ করা হয়, এটার জন্য কি করবো, প্রথমে কি করবো, আদি যেই ডাব্লিউটা কি ওজন, আদি ওজনটা বের করবো। এখন এম এর ভ্যালুটা কি, মলিকুলার ওয়েট। তাহলে এখানে কার মলিকুলার ওয়েট বের করতে হবে, কপারের মলিকুলার ওয়েট। কপারের মলিকুলার ওয়েট কত হয়, 63.5, 63.5 ইন্টু ভি। দেখো তো এখানে আয়তন বলে দিচ্ছে কত তোমার, 250 ml। তাহলে এখান থেকে 250 ডিভাইডেড বাই কি আমার 1000 নিলাম। ঠিক আছে, এখান থেকে কি বের হবে বলতো, ডাব্লিউ ওয়ান এর ভ্যালুটা বের হবে। ক্যালকুলেটর, একজন ক্যালকুলেটর বের করে করতে থাকবো। ঠিক আছে, মানে ক্যালকুলেশন আসলে ট্রাই বেগারে যায় হাসছে, অনেক ইজি চান্স এসেছে। 7.975 গ্রাম, এটা কি বেরোবে, গ্রাম বেরোবে। আচ্ছা এখন বলো তো, আমি যদি 5 এম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট দিই তাহলে কি আমার ক্ষয় হবে না? এখানে ক্ষয় হবে না, কি ক্ষয় হবে বলো তো? ক্ষয় হবে নাকি কোথাও জমা হবে, কপার, কপার জমা হবে।
তাহলে দেখো তো এখানে 5 এম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট চালনা করলে জমাকৃত যেই মানে ওজন সেটা কিভাবে বের করা যায় বলো তো এখান থেকে। দেখো তো W2 টা কিভাবে বের করা যাবে, ZIT ডিভাইডেড বাই কি NF, এই সূত্র আমরা পড়ছি না, ZIT ডিভাইডেড বাই NF, ZIT ডিভাইডেড বাই NF পড়ছি, ZIT পড়ছি। W সমান সমান কি, W2 সমান সমান কি ZIT। এখন Z এর ভ্যালু কি ছিল বলতো, M ডিভাইডেড বাই কি NF ইনটু কি ছিল IT। তাহলে উপরে কি হবে MIT ডিভাইডেড বাই কি NF। এখন দেখো তো M এর ভ্যালু কত, মলিকুলার ওয়েট কত 63.5। কারেন্ট কতটুকু দিছি আমি, 5 এম্পিয়ার বিদ্যুৎ দিছি। কতটুকু সময় ধরে প্রবাহিত হয়েছে বলো তো 30 মিনিট। 30 মিনিট মানে কত, 1800 সেকেন্ড। 1800 সেকেন্ড ধরে প্রবাহিত হইতেছে। এখানে কয়টা মানে কারেন্ট কতটুকু প্রবাহিত হইতেছে বা কত, মানে এটা কি বলে যোজ্যতা কত, দুই, দুইটা ইলেকট্রন গ্রহণ হইতেছে বা ত্যাগ হইতেছে। তো 2 ইন্টু 96,500। এখান থেকে তুমি বের করবে কি W2, যতটুকু পরিমাণ কপার কি হচ্ছে আমার সঞ্চিত হইতেছে, যত গ্রাম কপার সঞ্চিত হচ্ছে। কত গ্রাম কপার সঞ্চিত হয়েছে, 2.96 গ্রাম। এতটুকু কি হয়েছে আমার কপার সঞ্চিত হয়েছে। তাহলে দেখো তো আমার এইখান থেকে ইনিশিয়ালি যে আমার ওজনটা ছিল সেটা কত ছিল, 7.9375। এখান থেকে কি আমি এতটুকু বাদ দিয়ে দিলে আমার অবশিষ্ট কপারের ওজন পাওয়া যাব না আমি এখান থেকে। দেখো তাইলে অবশিষ্ট কপারের ওজন, এটা গেল 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে অবশিষ্ট কপার 7.9375 মাইনাস 2.96 কত হয়, কত গ্রাম হয়, নাইন সেভেন সেভেন ফাইভ গ্রাম। এটা কি বেরোলো বলতো, অবশিষ্ট যতটুকু কপার ছিল সেটার কি বের হয়েছে, ওজনটা বের হয়েছে। তাহলে দেখো তো এখন এখান থেকে যে অবশিষ্ট ওজন আছে সেখান থেকে কি আমি ঘনমাত্রাটা বের করতে পারি না। এখন ঘনমাত্রা এস সমান সমান কি বলতো, ডাব্লিউ ইন্টু 1000 এম ইন্টু কি ভি। সব আগের মতোই আছে তাই না, চেঞ্জটা হয়েছে কি বলতো এই ডাব্লিউটা। এখন এই ডাব্লিউটা কি হবে, ডাব্লিউ প্রাইম হবে। এই ডাব্লিউ প্রাইম সমান সমান কি W1 মাইনাস W2, সেটা আমার বের হয়েছে কত 4.9775 ইন্টু কত 1000 এম ইন্টু ভি, 63.5 ইন্টু কত 250। এখান থেকে আমার ঘনমাত্রাটা বের হবে, কত বের হয়েছে ঘনমাত্রা, 0.313 মোলার। তাহলে দেখো তো আমার ইনিশিয়ালি কনসেন্ট্রেশনটা কত ছিল বলতো, 0.5 মোলার ছিল। সেখান থেকে যখন নাকি আমি বিদ্যুৎ দিছি, বিদ্যুৎ দেওয়ার ফলে সেখান থেকে 2.96 গ্রাম কি হয়েছে, ডিসোসিয়েট হয়েছে বা সঞ্চিত হয়েছে। সঞ্চিত হওয়ার ফলে আমার যে অবশিষ্ট গ্রাম রয়ে গেছে সেটার ঘনমাত্রা কত রয়ে গেছে, 0.313। তার মানে এখানে বলছে যে ঘনমাত্রা কি পরিবর্তন হবে, হয় ইদার তুমি বলে দিবা যে ঘনমাত্রা হ্রাস পায় এতটুকু হবে, অথবা 0.5 থেকে এটা বিয়োগ করে দিবে, এত মোলার ঘনমাত্রা হ্রাস পাবে। ঠিক আছে, এই টাইপ অফ ম্যাথ এটা হচ্ছে তোমার গ নাম্বারের জন্য দিবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি গ নাম্বারের পার্ট, বুঝা গেছে। এখন আসো তারপরের একটা পার্ট কি, যে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া অংশগ্রহণ করবে কিনা। দেখো এইটার মধ্যে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে কিনা সেটা আমার বের করা লাগতে পারে। এখন স্বতঃস্ফূর্ত বিক্রিয়া কখন হবে আর কখন হবে না সেটা আমি তোমাদের বলি। যখন তোমার সেল পটেনশিয়াল ই সেলের ভ্যালুটা গ্রেটার দেন 0 হবে তখন আমার স্বতঃস্ফূর্ত ভাবে বিক্রিয়া সংঘটিত হবে। ঠিক আছে, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া কি হবে, সংঘটিত হবে। কিন্তু যদি আমার ই সেলের ভ্যালুটা 0 সমান হয়ে যায় অথবা কি হবে 0 থেকে ছোট হয়, তখন কি হবে, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া অংশগ্রহণ সংঘটিত হয় না। বুঝতে পারছো। তাহলে এখন ই সেলের ভ্যালু এখান থেকে কিভাবে বের করা যায়, উপর থেকে, আচ্ছা এইখানে খেয়াল করো, প্রথমত আমার এই বিক্রিয়াটাতে কিউ কোষের মধ্যে যদি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হইতে হয়, একটা অ্যানোড হইতে হবে, একটা কি হইতে হবে, ক্যাথোড হইতে হবে। অ্যানোড আর ক্যাথোড আর শর্ত কি বলছিলাম, যেটার ভ্যালু বড় সেটা কি হবে বলতো, ক্যাথোড হিসেবে ব্যবহার হবে, আর যেটার ভ্যালু সবচেয়ে ছোট সেটা কি হবে, অ্যানোড হিসেবে ব্যবহার হবে।
এখন দেখো দুইটার কিসের ভ্যালু দেওয়া আছে বলতো, অ্যানোডের ভ্যালু কিন্তু দেওয়া আছে, তাহলে জিনিসটার কিসে নিতে হবে, এই যে দেখো এইভাবে নিতে হবে না, ই নট জিঙ্ক ডিভাইডেড বাই জিঙ্ক 2+, বলছিলাম না অ্যানোড ইলেকট্রোডের ভ্যালু কত হয় 0.76 ভোল্ট, আর এটা কত আসে 0.cu ডিভাইডেড বাই কি CO2+, এটার ভ্যালু কত -0.34 ভোল্ট। দেখো তো এইখানে আমি কি বলতে পারি, ই নট সিইউ ডিভাইডেড বাই CO2+ গ্রেটার, সরি, লেস দেন ই নট জিঙ্ক ডিভাইডেড বাই কি জিঙ্ক 2+। সো জিঙ্ক ক্যাথোড হিসেবে কাজ করবে, ক্যাথোড হিসেবে কাজ করবে, এবং কপার কি অ্যানোড হিসেবে কি করবে, বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে দেখো অ্যানোড আর ক্যাথোড বের করে ফেলছি না আমরা এখান থেকে, অ্যানোড আর ক্যাথোড বের করছি। হুম, এটা তো হবেই। যদি এখানে ধরো এটার ডেভিয়েশন হয়, ধরো কপার ডিভাইড বাই কপার প্লাস, ওই ক্ষেত্রে তো হবে না তো, কারণ এখান থেকে কি যেতেছে বলতো, দুইটা ইলেকট্রন পাস হইতেছে না, এখানে তো দুইটা ইলেকট্রন রিসিভ করার মতো কেউ থাকতে হবে, তাই না? এখন অ্যানোড হিসেবে কি ব্যবহার করতেছে, অ্যানোড কপার না, তাহলে কপার কি করবে বলতো, এই যে এটা হচ্ছে আমার কপার দণ্ড, ঠিক আছে, কপার কি করবে, ইলেকট্রন রিলিজ করতে থাকবে, এই যে অ্যানোড আছে, অ্যানোড থেকে কি করবে, কপার দুইটা ইলেকট্রন কি করবে, রিলিজ কইরা, এই যে এখান থেকে ইলেকট্রন রিলিজ কইরা দিয়া এখানে মুক্ত কপার Cu2+ এ পরিণত হবে, এখানেও তো Cu2+ আছে, তাই না? তার মানে এই পাত্রে পজিটিভ চার্জের কি হবে, পরিমাণটা বাইরে যেতে থাকবে, আর এখান থেকে পাস হইয়া যখন নাকি এই তারে আসবে, তখন স্টিমুলেন্ট হইলে কি করবে, এই যে জিঙ্ক 2+ আছে, এরা কি করবে, এই যে ত্যাগকৃত ইলেকট্রনটা রিসিভ করবে, দুইটা ইলেকট্রনই দিতে হবে, 2+2+ই হওয়া লাগবে। তুমি কোনটা বুঝতেছো আমি বুঝি না, ক্যাথোডের ভ্যালুটার উপর ডিপেন্ড করতেছে, এই ভ্যালুটার উপর ডিপেন্ড করে আমি অ্যানোড আর ক্যাথোড ব্যবহার, মানে অ্যানোড আর ক্যাথোড কোনটা সেটা ডিটারমাইন করব, যেটার ভ্যালুটা বড়, মানে এই যে অ্যানোড ইলেকট্রোডের মান মানে অ্যানোডে নিয়ে যাওয়া, দুইটারই কি করবা, দেখো এই দুইটা কি আছে, ক্যাথোডের ভ্যালু দেওয়া আছে না, সেটা আমি অ্যানোডে নিয়ে যাব, অ্যানোডে নিয়ে যাওয়ার পরে যেটার ভ্যালু সবচেয়ে কম হবে, সেটা কি বলতো, তত উপরে না, সিরিজের তত উপরে, সো তাদের কি হবে, তাদের চান্স কত বেশি হবে না, মানে অ্যানোড হিসেবে ক্রিয়া করে, মানে তাদের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা অনেক বেশি হয়, সো তারা কি করে, অ্যানোড হিসেবে ত্যাগ করে, মানে তারা সহজে ইলেকট্রন পাস করতে সক্ষম হয় বা রিলিজ করতে সক্ষম, এজন্য কি হয়, এরা অ্যানোড হিসেবে কাজ করে। সো এখন দেখো তো আমরা অ্যানোড পেয়ে গেলাম, তাহলে দেখো তো অ্যানোড যদি পাওয়া যায়, তাহলে এখান থেকে আমার বের করতে হবে কি বলতো, ই সেলের যে জিঙ্ক ক্যাথোড হিসেবে কাজ করবে এবং কপার অ্যানোড হিসেবে কাজ করবে। সো এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমার আগে কি বের করতে হবে, ই নট সেল বের করতে হবে, কি বের করতে হবে, ই নট সেল। দেখো তো ই নট সেল সমান সমান কি বলছিলাম বলো তো, ই নট অ্যানোড প্লাস কি ক্যাথোড না, অ্যানোড প্লাস ই নট ক্যাথোড। তাহলে দেখো তো প্রথমে কি বের করবো, ই নট অ্যানোডের ভ্যালুটা বের করবো। এখন অ্যানোডে কি হয় বলো তো, অ্যানোডে কি হয় জারণ, তাইলে এখানে ক্যাথোড হিসেবে কে ছিল বলো তো, অ্যানোড হিসেবে কে ছিল, এটাই তো ছিল তাই না, এই পার্টটা ছিল, তার মানে কি -0.34 ভোল্ট, প্লাস ক্যাথোডের ভ্যালুটা কত হওয়ার কথা বলো তো, ক্যাথোডের ভ্যালু কত হওয়ার কথা, হুম, ক্যাথোড এটা না, -0.76, তাহলে দেখো তো এখান থেকে কত আসে, মাইনাস, মাইনাস আসতেছে কেন, মাইনাস আসবে, এই তোমরা তোমাদের উল্টা বলছি যে দেখো নাই, অ্যানোডে আসলে যেটা বড় হবে সেটা অ্যানোড হিসেবে কাজ করবে না, দেখো আমি যদি এই ভ্যালু নিয়ে কাজ করি, এটা কার ভ্যালু বলো তো, ক্যাথোডের ভ্যালু না, তাহলে যেটা বড় সেটা কি ক্যাথোড, আমি যদি অ্যানোডে আসি বা এই দুইটারে যদি আমি অ্যানোডে কনভার্ট করি, তাহলে কি হবে বলো তো, যেটা বড় সেটা কি হিসেবে কাজ করবে,
অ্যানোড হিসেবে কাজ করবে না। তাহলে এখানে বড় কে? জিঙ্ক না? তাহলে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করে না। আর এইটা অনুযায়ী মানে তুমি যদি ক্যাথোডে রাখো ক্যাথোডে রাখতে পারবা, অ্যানোডে রাখলে অ্যানোডেও রাখতে পারবা। অ্যানোড আর ক্যাথোড থেকে যদি রাখো, যেটা বড় হবে, দেখো এটা কি ক্যাথোড তড়িৎদ্বার না, এটা যেটা বড় সেটা ক্যাথোড হিসেবে কাজ করবে। সবচেয়ে বড়টা কে বলো তো? এখানে Cu2+, এটা তো মাইনাস আছে। এখন আমরা অ্যানোডে নিয়ে আসছি, অ্যানোডে যেটা বড় সেটা কি অ্যানোড হিসেবে কাজ করবে। কে বড় দেখো তো? জিঙ্ক। এটা একটু পাল্টাও, ঠিক আছে? জিঙ্ক অ্যানোড, আর কপার কি ক্যাথোড। এই জিনিসটা উল্টা পাল্টা করা যাবে না, ঠিক আছে? আমি লিখা দিই, অ্যানোড ও ক্যাথোড নির্ণয়। ক্যাথোড তড়িৎদ্বার, তড়িৎদ্বার মানে ঠিক আছে থাকলে ক্যাথোড তড়িৎদ্বার অনুযায়ী যার মান বড় সেটি ক্যাথোড হিসেবে কাজ করে। অ্যানোড অ্যানোড তড়িৎদ্বার দেয়া থাকলে অ্যানোড তড়িৎদ্বার অনুযায়ী যার মান বড় সেটি অ্যানোড হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? যদি তুমি অ্যানোডে রাখো মানে তড়িৎদ্বার সম্পূর্ণটা কিসে রাখবা? অ্যানোডে রাখবা, তখন হবে অ্যানোড যেটা বড় সেটা অ্যানোড হিসেবে কাজ করবে। আর যদি ক্যাথোড তড়িৎদ্বার রাখো, যেমন দেখো এখানে রাখছি কি আমি ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে রাখছি, তাহলে ক্যাথোড তড়িৎদ্বার অনুযায়ী যেটার ভ্যালু বড় সেটা কি ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে এখানে বড়টাকে +0.34 ভোল্ট, তো এটা কি হিসেবে কাজ করবে? ক্যাথোড হিসেবে কাজ করবে। এখন যদি আমি দুইটারই অ্যানোড তৈরি করে ফেলি বা অ্যানোড বানাই ফেলি, তাহলে কি হয়ে যাবে? ই নট জিঙ্ক বাই জিঙ্ক 2+ সমান সমান কি 0.76 ভোল্ট, আর ই নট কপার ডিভাইডেড বাই কপার 2+ সমান সমান কি -0.34 ভোল্ট হয়ে গেছে। তাহলে এটা কি এখন বলো তো? এটা অ্যানোড তড়িৎদ্বার না? তাহলে অ্যানোড তড়িৎদ্বার অনুযায়ী যেটার ভ্যালু বড় সেটা অ্যানোড হিসেবে কাজ করবে। বড়টা কি বলো তো? জিঙ্ক। জিঙ্ক ডিভাইডেড বাই জিঙ্ক 2+, সো এটা কি হিসেবে? অ্যানোড হিসেবে কাজ করবে। এইটা ছাড়াও যদি তুমি ওই যে তড়িৎ যেই ইয়ে আছে কি বলে এটারে, একটা সারণী আছে না, ওই সারণী অনুযায়ী যারা উপরের দিকে থাকে তারা সবাই কি অ্যানোড হিসেবে বেশি সক্রিয়, আর নিচের দিকে হাইড্রোজেনের নিচে যারা থাকে তারা কি হিসেবে বেশি সক্রিয়? ক্যাথোড হিসেবে সক্রিয়। কোনটা চেঞ্জ করবো কেন? এটা ইচ্ছা। ধরো তোমার পরীক্ষার সময় যে সবসময় ক্যাথোড তড়িৎদ্বার দিয়ে দিবে এমন তো কোনো কথা নাই, তোমার শুধু অ্যানোড তড়িৎদ্বার দিয়ে দিতে পারে না। ধরো তোমার পরীক্ষায় এইটা দেওয়া নাই, ঠিক আছে, এটা দেওয়া নাই, এটা দেওয়া আছে, তাহলে তখন কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড হিসেবে বর্ণনা করবে? এটা অ্যানোড তড়িৎদ্বার দেওয়া আছে না, সো যেটার ভ্যালু বড় সেটা অ্যানোড হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর পরীক্ষার সময় যদি ওইটা দেওয়া থাকে, চাইলে তুমি ওইভাবে কনভার্ট করতে পারো, এই যে অ্যানোডে নিয়ে আসতে পারবা। যেমন এই যে অ্যানোডে নিয়ে আসছি না, অ্যানোডে নিয়ে আসার পরে যেইটা বড় সেটারে অ্যানোড বলছি, আর ক্যাথোডের ক্ষেত্রে যেটা বড় থাকবে সেটারে আমরা ক্যাথোড বলবো, মানে ভ্যালু যেটা বড় থাকবে। হ্যাঁ করবা, সমস্যা নাই তো, একটা ধরে করলেই হয়। কিন্তু মানে কেন এটা মানে দুইটাই লিখে দিছি, কারণ পরীক্ষার সময় তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না চেঞ্জ করার দরকার হবে তখনই, কারণ দুইটাই তো অ্যানোড হিসেবে থাকতে পারবে না। ওই যে ই নট সেল বের করার সময় একটা অ্যানোড একটা ক্যাথোড না, তো ক্যাথোডের সময় আবার ক্যাথোডের ভ্যালু বের করে নিতে হবে। তাহলে দেখো এখানে অ্যানোডটা কি বলতো? এটা ছিল না অ্যানোড, জিঙ্ক অ্যানোড। তাহলে জিঙ্ক যদি আমার অ্যানোড হয়,
তাহলে ই নট সেলটা কি হবে বলো তো? ই নট সেল সমান সমান কি? ই নট অ্যানোড প্লাস ই নট কি ক্যাথোড। তাইলে দেখো তো ক্যাথোড অনুযায়ী তাহলে এখানে কি আসবে? ই নট জিঙ্ক ডিভাইডেড বাই জিঙ্ক 2 প্লাস প্লাস ই নট কপার 2 প্লাস ডিভাইডেড বাই কি কপার। এই ভ্যালুই তো লাগবে আমার, তাই না? তাহলে জিঙ্ক ডিভাইড বাই জিঙ্ক 2 প্লাস এর ভ্যালু কত? 0.76 ভোল্ট। আর কপার 2 প্লাস ডিভাইড বাই কপারের ভ্যালু কত? কপার 2 প্লাস ডিভাইড বাই কপারের ভ্যালু কত বলো তো? 0.34 ভোল্ট। 0.34 ভোল্ট। তো এটার মান কত আছে? 7.364 1.00 ভোল্ট, তাই তো? 1.00 ভোল্ট আসে না? এখন দেখো এটাতে আমি কি বের করছি বলতো? ই নট সেল বের করছি, তাই না? আমার কি ই নট সেলের ভ্যালু চাইছে? আমার চাইছে সেল পটেনশিয়াল। মানে সেল পটেনশিয়ালটা যদি কি হয়, শূন্য থেকে বড় হয়, তাহলে অলরেডি আমি বলতে পারি যেহেতু ই নট সেলটাই বড়, সো এটা সক্রিয় কাজ করবে। কিন্তু এটা আমার ইনডিরেক্ট অ্যান্সার, আমার ডিরেক্ট অ্যান্সারের দরকার আছে। সো ডিরেক্ট অ্যান্সার দিতে গেলে তাহলে আমার কি লাগবে? ই সেল। তাহলে ই সেল সমান সমান কি? ই নট সেল প্লাস লগ লগ এটা শুধু লগ। আরেকটা জিনিস ছিল না এখানে? বলো কি আছে, সূত্রটা বলো। হুম, এটা তো আছেই। এটা লগে নিতে গেলে লন থাকলে তো লন। সূত্রটা লিখে দিছিলাম না তোমাদের? এটা ইয়া ছিল না? আর টি ডিভাইডেড বাই এন এফ। আর টি ডিভাইডেড বাই এন এফ বলো না কেন? আর টি ডিভাইডেড বাই এন এফ লন। উপরে কি হবে বলো তো? উপরে কোনটা আর নিচে কোনটা? উপরে সর্বদা আমার অ্যানোড আর নিচে সর্বদা কি হবে আমার? ক্যাথোডের কনসেন্ট্রেশন। অ্যানোডের কনসেন্ট্রেশন ডিভাইড বাই কি ক্যাথোডের কনসেন্ট্রেশন। এখন দেখো তো এখানে টেম্পারেচার কি দিয়ে দিছে তোমাকে? হ্যাঁ দিয়ে দিছে, রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে দেখো ই নট সেল কত? 1.00 প্লাস আর টি কত? 8.314 ডিভাইডেড ইনটু কত? 298 কেলভিন। আর এন এর ভ্যালু কত দেখো তো? এখানে কয়টা ইলেকট্রন পাস হয়েছে? দুইটাতেই দুইটা ইলেকট্রন পাস হয়েছে। সো এইখানে 2 ইন্টু 96,500। আর লন উপরে হবে কি অ্যানোড। অ্যানোডে হিসেবে কে কাজ করতেছিল বলতো? অ্যানোড হিসেবে কে ছিল? জিঙ্ক ছিল না? তাহলে জিঙ্কের কনসেন্ট্রেশন কত দেখো তো? 0.1। আর নিচে কি হবে? ক্যাথোড কত? 0.2। এইটা ক্যালকুলেট করলে তুমি দেখবা যে এখানে ই সেলের ভ্যালুটা অবশ্যই তোমার বড় হবে, কারণ এই পুরোটার ভ্যালু পজিটিভ। সো 1.31 সামথিং কিছু একটা আসবে। সো তুমি দেখতে পারবা কি যে ই সেল গ্রেটার দেন কি 0। তাই কি হবে? সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে কি করবে? বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তারপরে দেখো যে কোনো কিছু একটা পাত্রে সংরক্ষণের কথা বলবে। গ নাম্বার প্রশ্নটা তোমার বলছে, বা ধরো আরেকটা প্রশ্ন দিলাম, সেটা বলছে যে 10 তার পাত্রে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে কিনা। ঠিক আছে, বলছে যে এই যে কপার যেটা আছে সেটা 10 তার পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, বা এই দ্রবণটা এই যে CuSO4 দ্রবণটি 10 তার পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে এখান থেকে তোমার মনে রাখতে হবে যে যার পাত্রে রাখবা সেই পাত্রটা কি হবে? অ্যানোড হিসেবে কাজ করবে। যেই পাত্রে রাখবা সেই পাত্রটা কি? অ্যানোড হিসেবে কাজ করবে। এখন কার পাত্রে রাখছি বলতো? 10টা বা জিঙ্কের পাত্রে রাখছি, তাহলে জিঙ্কটা কি বলতো? আমার অ্যানোড। আর ক্যাথোডটা কি হবে তাইলে? এই যে কপার সালফেটের যে কপার, সেটা আমার ক্যাথোড হিসেবে কাজ করবে। তাইলে এইখান থেকে দেখো তো তুমি অলরেডি তোমার জিঙ্কের ভ্যালুটা তুমি জানো। জিঙ্ক জানো না? জিঙ্ক ডিভাইডেড বাই জিঙ্ক 2 প্লাস এই যে ই নট, এটার ভ্যালু কত বলো তো? 0.76 ভোল্ট। আর ই নট Cu2 প্লাস ডিভাইডেড বাই Cu সমান সমান কত বলো তো? 0.34 ভোল্ট। জানো না তুমি এখানে? কিন্তু তোমার এখানে একটা রিঅ্যাকশন লিখে দিতে হবে, মানে একটা সুন্দর করে রিঅ্যাকশন লেখা লাগবে।
রিঅ্যাকশনটা আচ্ছা এই পাশেটা মুছি, এই পাশেটা কাজ শেষ। দেখো প্রথমত রিঅ্যাকশনটা কি লেখা লাগবে, যে শর্তগুলা উল্লেখ করতে হবে যে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া অংশগ্রহণ করে বা স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া সম্পাদিত হয়। দেখো প্রিভিয়াস কোশ্চেনে অলরেডি দেখলাম যে ই সেলের ভ্যালুটা কি 1 থেকে বড় আসছে, সো এটা কি হবে, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাইলে এখন আমার দেখাইতে হবে কি যে পাত্রে এই যে এই কপার সালফেটটা জিঙ্কের পাত্রে দীর্ঘদিন যাবত সংরক্ষণ করা যাবে, কিন্তু কখন সংরক্ষণ করা যাবে বলতো? ধরো জিঙ্কের পাত্রে রাখছি, রাখার পর এটা কোনো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া অংশগ্রহণ করতেছে না বা কোনো বিক্রিয়া সংঘটিত হইতেছে না, তো তখনই কি হবে, এটা পাত্রে সংরক্ষণ করা যাবে। কিন্তু দেখা যায় যদি দেখো এরকম হইতেছে যে কপারের ক্ষয় হয়ে যাইতেছে, তখন কি হবে? কপারের ক্ষয় কখন হবে বলতো? যখন নাকি কপার অ্যানোড হিসেবে ব্যবহার করব, তাইলেই না কপারের ক্ষয় হবে। এখন আমি যে যার পাত্রে রাখছি সেই পাত্র ক্ষয় হয়ে গোল্লায় চলে যাক, আমার তো সেটা দেখে লাভ আছে? আমার দেখতে হবে কি যে এই দ্রবণটা দস্তার পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, বা এইটা অক্ষুণ্ণ থাকতে হবে, তাই না? এটা আমার অক্ষুণ্ণ থাকতে হবে। সো প্রথমত এটা একটা ট্রিক্স, যে যদি দেখো যে এটা ক্যাথোড হিসেবে কাজ করতেছে, সো এটা কি হবে, ইনডিরেক্টলি বলতে পারবা যে হ্যাঁ এটা সংরক্ষণ করা যাবে, তারপরে তোমার বের করে দেখাইতে হবে। তো প্রথমত কি করতে হবে, রিঅ্যাকশন লিখতে হবে যে এইখানে আমার জিঙ্ক জিঙ্ক 2+ থেকে কপার 2+ ডিভাইডেড বাই কপার, মানে এটা বুঝাইতে হবে যে এটা কি আমার অ্যানোড, এটা হইতেছে কি আমার লবণ সেতু, এবং এটা কি আমার বলতো ক্যাথোড তড়িৎ। নিচে এগুলো লিখতে হবে না, তোমার এই লাইনটা লিখতে হবে, ঠিক আছে? অ্যানোড হিসেবে ব্যবহার করবে, এবং যে দ্রবণটা রাখবো সেটা কি আমার ক্যাথোড হিসেবে কাজ করবে। তো ক্যাথোড হিসেবে কাজ করলে নিম্নোক্ত বিক্রিয়া বিক্রিয়া লিখবা, বিক্রিয়া লেখার পর এটা লিখবা, তারপরে তুমি এইটার ভিতরে যেই রিঅ্যাকশন গুলা হয় এই রিঅ্যাকশনটা লিখবে। রিঅ্যাকশনটা কি, যেমন তোমার জিঙ্ক কি করতেছে বলতো, দুইটা ইলেকট্রন কি করতেছে, ত্যাগ করতেছে না? জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হচ্ছে বলতো, জিঙ্ক 2+ এ পরিণত হচ্ছে, এবং কপার 2+ দুইটা ইলেকট্রন রিসিভ করে কিসে পরিণত হচ্ছে, কপারে পরিণত হইতেছে না? মুক্ত কপারে পরিণত হইতেছে না? তাহলে এটার অ্যানোড রিঅ্যাকশনটা কি, ই নট জিঙ্ক ডিভাইড বাই জিঙ্ক 2+ 0.76 ভোল্ট, এবং এটার যে ক্যাথোড রিঅ্যাকশনটা আছে Cu2+ ডিভাইডেড বাই Cu ইজ ইকুয়াল টু কি 0.34 ভোল্ট, এটা দেখাইলাম। এখন এখানে কি করব, সমান সমান দিব, সমান সমান দেওয়ার পরে দেখো এটা এটা কাটা যায়, তো এখান থেকে লিখতে পারি জিঙ্ক প্লাস Cu2+, এখান থেকে কি হইতেছে জিঙ্ক 2+ প্লাস কি Cu, এটা হইতেছে না? আর এখানে এখানে কি কি বের করতে হবে, সেল পটেনশিয়াল, তাই না? ই নট সেল। হ্যাঁ আমরা অঙ্কে খুব কাঁচা, তাই না? যোগ ভুল গেছে না? কত যোগ করছি, 73-এর সাথে 34 না, নাকি 43? কত সাথে, 76-এর সাথে 34? তাইলে যদি 76-এর সাথে 34 যোগ করি তাহলে কত আসে, 110 না? তাহলে 1.9, হ্যাঁ 2 × 96,500 ফ্যারাডের ভ্যালুটা দিচ্ছি। তাহলে দেখো তো এখান থেকে আমার ই নট সেল 1.10 ভোল্ট আসছে। সো এখানে থেকে তুমি কি ডিসিশন নিতে পারো দেখো তো, তাহলে দেখো তো এখানে কি ই নট সেলের যে ভ্যালুটা সেটা কি স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া অংশগ্রহণ করতেছে না, মানে এখানে যে ই নট সেল দেখো তো, ই নট সেল গ্রেটার দেন কি 0 হইছে না আমার এখানে, সো এটা কি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া অংশগ্রহণ করতেছে না। ই নট সেলটা দেখো, ই নট সেল, ই সেলটা তো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া অংশগ্রহণ করছে কিনা সেটা। এখন আমরা এদের মধ্যকার রিঅ্যাকশনটা দেখতেছি শুধুমাত্র, তাই না? সো আমরা ই নট সেলটা বের করছি, ই নট সেলটা কি শূন্য থেকে বড়, সো যখন ই নট সেলটা শূন্য থেকে বড় হবে সেটা কি হবে, কখনোই কি হবে না, পাত্রে সংরক্ষণ করা যাবে না। যদি তুমি দেখো যে ই নট সেলটা তোমার 0 অথবা 0 থেকে ছোট আসছে, তখন কি হবে, সংরক্ষণ করা যাবে। দেখো স্বতঃস্ফূর্তভাবে যদি বিক্রিয়া করে তাহলে কি সংরক্ষণ করা সম্ভব? সম্ভব না, একটা তো একটা ক্ষয় হবে, তাই না? বুঝতে পারছো, স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া অংশগ্রহণ করলে কি হবে না, তাহলে সংরক্ষণ করা যাবে না, পাত্রে সংরক্ষণ করা যাবে না। এই গেল 3 ধরনের কোশ্চেন। হয় তোমার ওই যে প্রথম যেটা করাইলাম না ওইটার সাথে এটা দিবে, পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা,
দেখো পাতের সংরক্ষণ আর স্বতঃস্ফূর্ত বিক্রিয়া দুইটা একই টাইপের না, ঠিক আছে। দেখো তো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য আরেকটা স্টেপ বেশি করতে হয়, আমার ই সেলের ভ্যালুটা বের করতে হয়। এখন আসো তোমার যদি বলে যে ইএমএফ বের করো বা ইলেকট্রোমোটিভ ফোর্স বের করো, সেটা মানে বুঝাইতেছে তোমার সেল পটেনশিয়াল বা ই সেলের ভ্যালুটা বুঝাইছে। বুঝছো, ই সেল পর্যন্ত করবা, ই সেল অথবা ই এম এফ, ছোট হাতের লেখা হয়, আমি বড় হাতে লিখছি, ইএম এভাবে লেখে, ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে দেখো তো মোটামুটি ক্লিয়ার হইছে না এখানে। এখন চলো তোমাদের কয়েকটা বোর্ড কোশ্চেনের দেখাই। ঢাকা বোর্ড 23-এ বলছে যে উদ্দীপকের দ্রবণে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। উদ্দীপকের দ্রবণে অ্যালুমিনিয়াম ধাতু, উদ্দীপকের দ্রবণে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে, উল্টা লেখছে, মানে উদ্দীপকের জিঙ্ক দ্রবণটা অ্যালুমিনিয়ামের পাত্রে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে কিনা। তাহলে দেখো তো সংরক্ষণ করার জন্য কি আমার এই রিঅ্যাকশন লিখতে হবে, এই রিঅ্যাকশন করে এটা দেখাইতে হবে। তারপরে আসি যে উদ্দীপকের দ্রবণে 2.5 অ্যাম্পিয়ার, দ্রবণটা কি জিঙ্ক সালফেট দ্রবণ 250 ml 0.5 মোলার, এই যে এটাই কতটুকু। এখন আমরা কি দিলাম, 5 এম্পিয়ার বিদ্যুৎ দিচ্ছি 30 মিনিট, আর এখানে বলছে 2.5 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবত দিলে ঘনমাত্রার কি পরিবর্তন হবে। ইনিশিয়াল ওজন বের করবা, তারপর কতটুকু কি হয়েছে বিয়োজিত হয়েছে সেটা বের করবা, সেটা বের করার পরে বিয়োগ করে দিয়ে তারপর সেখান থেকে কি বের করবা, এস বের করবা। তো তোমাদের ঢাকা বোর্ড 23-এর যে কোশ্চেন আছে, আমি কয়েকটা হোমওয়ার্ক দেই তোমাদের, আসো কয়েকটা হোমওয়ার্ক তোমাদের দেই। কালকে ঘুমাই গেছি, হ্যাঁ সোমবারে, হ্যাঁ কেমিস্ট্রি ফার্স্ট পেপার সব পুরোটা, আবার অধ্যায় কি, তো পুরো বই তো দিলাম। সপ্তাহব্যাপী পরীক্ষা না তোমাদের, 100 মার্কের পরীক্ষা, 100 মার্ক তো একদিনে দিতে পারবা না, 3 ঘন্টার সময় তো এটাই তো। তাহলে তোমার দেখো প্রথম দিন যখন নাকি তোমার কোশ্চেন দিব, তখন তোমার একটা আইডিয়া হয়ে যাবে না যে এতটুকু করে ফেলছি, পরের দিন তো এটা থেকে দিব না, দিতেও পারি। মানে দেখো পুরো বইটা, তাহলে তোমার দেখো পুরো সপ্তাহে পড়াইবো পুরো বইটা বারবার, মানে 3-4 বার রিভাইজ হইব। আদারওয়াইজ দেখো তাহলে তোমার একটা অধ্যায় যখন দিব, তুমি ওই অধ্যায়ের উপরেই ফোকাস থাকবা, 2-3 বার রিভাইজ হইব না। ধরো প্রথম দিন তুমি কম পাবা, তারপর দিন বেশি পাবা, তারপর দিন আরো বেশি পাবা, বুঝা গেছে। আর কোশ্চেন এরকম না সৃজনশীল আর এমসিকিউ, চিন্তা করতেছি এরকম হইলে তাহলে দেখো যে টাইম কনজিউমিং হয়। এটার থেকে ভালো হয় কি জানো, ধরো 3 মার্কের করে কোশ্চেন দিব, ঠিক আছে। আর ধরো গহ নাম্বার যেটা 4 নাম্বার ছিল, এটা 3 নাম্বারে দিয়ে দিব আর কি, এরকম কোশ্চেন দিব। হ্যাঁ আমি মুছি নাই তো। আচ্ছা দেখি তো আর কোনটা সেম টু সেম লাগতেছে। হ, 5 অধ্যায় কি আছে, একটা প্রশ্ন, এটা থেকে 80তে একটা প্রশ্ন। এই কি যেন বলে এটারে, প্রস্তুতি দেখাও, অ্যাসিটিক অ্যাসিডের প্রস্তুতি। হ্যাঁ অজ্ঞান হয়ে গেছে, আর এটা হাসপাতালে যাও। তারপরে দেখো রাজশাহী বোর্ড করবা। আচ্ছা আর তোমাদের বাকি পছন্দ মতো আর 3টা বোর্ড, ঠিক আছে। হ্যাঁ কালকে 5 সেন্টিমিটার গগ হয়, এটা তো পারো, নিজে কইরো, গাইড থেকে দেখা কইরো না। 23, 23 2.3, এটা অফ করে ফিজিক্স চালু দাও, গাইড দাও ফিজিক্সে। তাহলে দেখো তো এই সেকেন্ড পেপারের 2টা অধ্যায় কিন্তু তোমাদের শেষ, আর 2টা অধ্যায় বাকি আছে।